জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা উচিত এবং ক্ষমতাচ্যুত সরকারের দোসর রাজনৈতিক দলগুলোকেও দ্রুত বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের ৪৭তম সাক্ষী হিসেবে তিনি মন্তব্য করেন। নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়া স্থায়ী সমাধান নয় বলেও মন্তব্য করেন তিনি। এদিন নাহিদকে দ্বিতীয় দিনের মতো জেরা করে আসামিপক্ষ। জেরা শেষের মধ্য দিয়ে শেষ হয় সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিকতা। জেরাতে আসামিপক্ষ অভিযোগ করে সরকার পতনের একদিন আগেই ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবার প্রস্তাবের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশি বিদেশি শক্তির ইন্ধন থাকার কথা প্রমাণিত হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যেসব তথ্য প্রমাণ এসেছে সেই বিচারে দল হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী দলের বিচারের সুযোগ রয়েছে। ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত। দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। এই ব্যাপারে যথাসময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গত বছরের শুরুতে বিনামূল্যে বই না দিতে পারলেও এবার জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে, এমনটা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রবিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। আজকে বলেছি যে এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কীরকম ছিল, কাগজের কী ছিল, প্লাস কারা একাধিক পাচ্ছে, ইসে করছে কিনা, মনোপ্রাইজ করছে কিনা, আমরা সেই কথা লিস্টটাকে আসলে যাচাই বাছাই করে আমরা বলছি যে আমরা তারপরে দেব। জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পেছনে জাতীয়তাবাদী ছিল মূল মন্ত্র বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ, নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট শীর্ষক বইয়ের উপর আলোচনা সভায় একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশে যখনই কোনো অপরাধ সংগঠিত হয় মিডিয়া শুধু বিএনপিকেই দোষ দেয়, অথচ দেখা যায় সেসব অপরাধে জামায়াত সহ অন্য দলের সমর্থকরাও জড়িত। প্রদ্যোৎ দেব শর্মা আইএনআই একটা সংবাদ মাধ্যম, সেখানে সাক্ষাৎকারে সে বলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। জাতীয় নির্বাচন উৎসব মুখর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 14তম বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হবে। এখন অনেকেই অনেক কথা বলবে, তারপরে তাদের একটা সিচুয়েশনের ভিতরে আসবে। আর ওই নির্বাচন যে সময় আসে, আপনি দেখবেন যে ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর সেই সময় ছোটখাটো দিয়ে একটা ঘটনা আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটখাটো ঘটনাগুলি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 21, রংপুর 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। প্রায় 5.25 লাখ ভোটার অধ্যুষিত এলাকার রংপুর 3 আসন। এই আসনটি সদর উপজেলা এবং সিটি কর্পোরেশনের অংশ নিয়ে গঠিত। 1991 পরবর্তী এই আসনটিতে রাজত্ব করেছে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। এই মুহূর্তে ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির মহানগর কমিটির সাবেক সিনিয়র সহসভাপতি কাউসার জামান বাবলা। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই আপনার কাছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো দোরগোড়ায় চলে এসেছে, এই নির্বাচন নিয়ে কতটুকু প্রস্তুতি নিলেন এবং গণসংযোগ কেমন চলছে? ধন্যবাদ। আসলে ইতিপূর্বে আপনারা জানেন আমি 2বার সিটি কর্পোরেশনের মেয়র ক্যান্ডিডেট ছিলাম এবং জনসংযোগ তখন থেকে আমার অব্যাহত আছে, এখনো চলছে। আর রংপুর সদরের সিট 3 আসনটি এটা বিগত জাতীয় পার্টি সরকারের কবজাধীনই ছিল। তো এখন আমার মনে হয় যে এবার জনগণ ভোট দিতে পারবে, যার ভোট সে দিতে পারবে। এইরকম ভোট যদি হয় ইনশাল্লাহ, তো আমি নিজেই একজন ভাইটাল ক্যান্ডিডেট এবং আমি যেহেতু 2বার নির্বাচন করেছি, জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততা ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। এবং আমার বিশ্বাস আমাকে যদি
আমার দল থেকে নমিনেশন দেওয়া সদর 3 আসনের ইনশাল্লাহ আমি সিটটা উপহার দিতে পারবো আশা রাখি ইনশাল্লাহ। জনাব বাবলা, এই আসন থেকে বিএনপির প্রায় 4 জন মনোনয়ন প্রত্যাশা করে, তাদেরকে ব্যতি রেখে দল আপনাকে কেন মনোনীত করবে এবং আপনি কেন নিজেকে হেভিওয়েট প্রার্থী দাবি করেন? ধন্যবাদ। আমি এই জন্য দাবি করছি যে এখন যারা এবার ক্যান্ডিডেট যাদেরকে দেখতেছি তারা সবাই নতুন, তাদের ইলেকশন অতীতে করে নাই, কিন্তু আমি অতীতে দুর্দিনে বিএনপির সঙ্গে ছিলাম, বিএনপির সিটি কর্পোরেশন নির্বাচন করেছি এবং সেই সময় থেকে জনগণের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠছে যে না, আমাকে জনগণ ভোট দিতে চায়, ভোট দিতে। এবং আমি যদি সিটি কর্পোরেশন রংপুর সদর 3 আসনের আমি যদি আল্লাহ আমাকে নমিনেশন দেয় আমাদের দল থেকে, তো আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমি ইনশাল্লাহ সিটটা উপহার দিতে পারবো বিএনপিকে। আর মেইন কারণ হচ্ছে এই আত্মবিশ্বাসটা কেন আমার, যেহেতু আমি 2বার নির্বাচন করেছি এবং জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা, আমার যে অভিজ্ঞতা এবং তাদের সঙ্গে আমার একটা অত্যন্ত সুসম্পর্ক এবং ভালোবাসা এবং বিপদে আপদে তাদের সঙ্গে থাকি, তাদের পাশে দাঁড়াই, সেই জন্য লোক আমার বিশ্বাস আমাকে চয়েস করবে। এবং কিন্তু বিগত সময়ে তো আপনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও নির্বাচন করেছেন, কখনো স্বতন্ত্র নির্বাচন করেছেন, কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েছিলেন। এবার যদি দল আপনাকে মনোনীত না করে সেক্ষেত্রে আপনার অবস্থান কি হবে? না, আমি যেহেতু একটা দল করি, 30 বছর থেকে বিএনপির সঙ্গে জড়িত আছি, দীর্ঘ 30 বছর, এবং এই 30 বছরের মধ্যে আমি কোনো দল পাল্টা নেই, কারণ আমি যতদিন বেঁচে আছি বিএনপির আদর্শে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি এত কাছাকাছি দেখার সুযোগ হয়েছিল, তার দেশপ্রেম, তার যে সততা, তার যে জনগণের প্রতি ভালোবাসা এবং আল্লাহর প্রতি যে অসীম মানে শ্রদ্ধা এবং ভয়, এটার থেকে আমার অভিভূত হয়েছে দল এই একমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদী দলই একমাত্র দল যার সঙ্গে জনগণ ও মাটির সম্পৃক্ততা আছে। এবং এই দলটাই জনগণের সঙ্গে, জনগণের দল এটা আমি মনে করি, এবং এই দলই থেকে নির্বাচন হলে ইনশাল্লাহ সরকার গঠন আমি উপহার দেবো এই সিটটা। এটা বিএনপিতে আপনার পরিচিতি অনেকের কাছে ডিগবাজি দেয়া নেতা নামে, আপনার বক্তব্য কি? দেখেন, যারা বলা নিন্দুকেরা নিন্দুকতা বলবেই, আপনি লাইকিং ডিসলাইকিং থাকতেই পারে, কিন্তু জনগণ প্রমাণ করে দেবে। যদি আমাকে এবার নির্বাচনে আমাকে যদি সুযোগ দেওয়া হয়, জনগণ প্রমাণ দেবে যে আমি ডিগবাজি নেতা না কি নেতা। আমরা দেখেছি 91 পরবর্তী এই আসনে যেমন এরশাদ পরিবার রাজত্ব কায়েম করেছে এবং অতীতের 12টি নির্বাচনে কখনোই আপনার দল বিএনপি এখান থেকে নির্বাচিত হয়নি। তাহলে মানুষ কেন এবার ধানের শীষকে বেছে নেবে? জনগণ তো বিগত দিনে ধরেন আমি মনে করি 2009 সালের পর থেকেই যে ইলেকশনগুলো হয়েছে তাতে ভোট দেওয়ার সুযোগ ছিল না, জনগণ ভোট দিতে পারতো না। আপনারা জানেন যে ভোট যেদিন হবে এমনও দেখা গেছে যে বিনা ভোটে ক্ষমতা দখল করে আছে। পরবর্তী নির্বাচন আমরা দেখছি দিনের ভোট রাত্রে হয়ে গেল। বিভিন্ন কারণে জনগণের একটা বিতৃষ্ণা ছিল যে ভোট দিয়ে কি করবো, ভোট তো আমরা দেওয়ার আগে ভোট হয়ে যায়। এবার জনগণের একটা বিশ্বস্ত আছে এবং তাদের আশ্বাস আছে এবং তারা খুব একেবারে পরিষ্কার আপনার কথা, অর্থাৎ নির্বাচনের পরিবেশ পেলে মানুষ আপনাদেরকে ভোট দিবে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডিবিসি CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এর পর বেলা 5টায় যুক্ত হবে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশীর সাথে, জানবে এখানকার মহানগর বিএনপির কি প্রস্তুতি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নীতির বিরুদ্ধে টরন্টোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার শহরের কেন্দ্রে সমবেত হন প্রায় 2000 বিক্ষোভকারী। জলবায়ু সংকট, গাজা যুদ্ধ, অভিবাসী এবং আদিবাসীদের অধিকার ইস্যুতে সরকারের ভূমিকার প্রতিবাদ জানান তারা। বিক্ষোভকারীরা সমালোচনা করেন সম্প্রতি পাশ হওয়া ওয়ান কানাডিয়ান ইকোনমি অ্যাক্ট C5 বিলের। তাদের মতে এতে পরিবেশ রক্ষা আইন ও আদিবাসীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এ সময় দাবি তোলা হয় ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপেরও। বিক্ষোভকারীরা আরও প্রতিবাদ করেন C2 বিলের বিরুদ্ধে। এই বিলের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং কর্তৃপক্ষের ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষমতা বাড়বে। পাশাপাশি অভিবাসন আবেদন বাতিল বা স্থগিত করাও সহজ হবে। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে নিহত হয়েছেন অন্তত 91 ফিলিস্তিনি। চিকিৎসা কর্মকর্তারা জানান গাজা সিটিকে নিহত হয়েছেন অন্তত 76 জন। ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে আবাসিক ভবন, স্কুল, আশ্রয় কেন্দ্র, ত্রাণের তাঁবুতে। এমনকি ট্রাকে করে শহর থেকে পালানোর চেষ্টায় থাকা মানুষের উপর চালানো হয় হামলা। গাজার আল শিফা হাসপাতালে পরিচালকের বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন তার সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। হামাস জানিয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী প্রায় 1700 স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং 400 জনকে আটক করেছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।